আমি ব্যারিস্টার সুমনকে বয়কট করলাম, তাকে আমরা আইডল ভাবতাম। সেই ব্যারিস্টার সুমন কি বলছে আজকে এটা শুনলে, যারা আজকে এত বড় ক্ষতি করছে, বিটিভি জ্বালাই দিছে, এরা মেট্রো রেল জ্বালাই দিছে, এরা চান্স পাইলে পদ্মা সেতু ভেঙে দিত। ব্যারিস্টার সাইদুল হক সুমন বলেছেন উনি আসলে মহামান্য আদালতের উপরে একটি আস্থার অভাব দেখিয়েছেন। এখানে মানুষকে দোষ দিই না, মিথ্যাচারের হাত থেকে রক্ষা করা। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই অনেক ভালো আছেন। কোটা সংস্কারের রায়ের পর এই কেমন মন্তব্য করলেন ব্যারিস্টার সুমন, যার ফলে একদল প্রবাসী শিক্ষার্থী ব্যারিস্টার সুমনকে বয়কটের ঘোষণা দিয়েছেন। দর্শক, আপনারা সকলেই তো জানেন কোটা সংস্কার নিয়ে হাইকোর্টের রায় মেনে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এবং সব ধরনের আন্দোলন স্থগিত করেছে তারা। যে রায়ের পর বিষয়টি নিয়ে সোশ্যাল মাধ্যমের অনেক পরিচিত ব্যক্তিরাই নিজেদের মতামত প্রকাশ করেছেন বিষয়টি নিয়ে। সেই ধারাবাহিকতায় কোটা সংস্কারের রায়ের পরই ব্যারিস্টার সুমনও বিষয়টি নিয়ে কথা বলেছেন, যার ফলে সুমনের এই বক্তব্যের পরে একদল প্রবাসী শিক্ষার্থীরা ব্যারিস্টার সুমনকে বয়কটের ঘোষণা দিয়েছেন। কিন্তু কেন, কি বলেছেন ব্যারিস্টার সুমন এই বক্তব্যে? চলুন দর্শক, আগে আপনাদের সেটা দেখিয়ে নেই, তারপর দেখাবো ব্যারিস্টার সুমনকে বয়কটের ঘোষণা দিয়ে ওই শিক্ষার্থী কি বলেছেন। এইবার এই পরিস্থিতিতে প্রমাণিত হয়েছে যে অধিকার 18 সালে মাননীয় প্রধানমন্ত্রী ছেড়ে দিয়েছিলেন, যেটা গেজেট করে বাতিল করা হয়েছিল, আপনারা এই অধিকার কেউ কেউ ফিরাই আনতে গিয়া আজকে এত বড় একটা দুর্ঘটনার পতিত হইল। সবই ঠিকঠাক মতো হইল। আপনারা এই মঙ্গলবার এই জায়গায় দাঁড়াইয়া বলছিলাম যে প্রধান বিচারপতির রায় পর্যন্ত একটু ওয়েট করেন। অনেকেই ওয়েট করেন নাই, অনেক আবেগ ছিল, যার কারণে আজকের এই ধ্বংসলীলা। আমি আরো জিনিস বলতে চাই, এই মঙ্গলবারের পরে বৃহস্পতিবারেও প্রশাসন চাইলে, প্রধান বিচারপতি বা আমাদের সুপ্রিম কোর্ট চাইলে বৃহস্পতিবারও একটা সমাধান দিতে পারতেন বলে আমি মনে করি। এই যে শুক্র শনি গেল, এর মধ্যে ঢুকে গেল হচ্ছে গিয়ে জঙ্গিরা। এই ছাত্ররা তো আর আন্দোলনে ছিল না, আর শুক্র শনিবারে কখনোই জঙ্গিরা ঢুকে গেল। অলরেডি আপনারা তো সংবাদ সম্মেলনে আছেন, আর ওইদিকে প্রায় 826 জঙ্গি, সে 80টার মতো রাইফেল টাইফেল নিয়ে ও কোথায় যে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, আপনারা কি মনে করেন যে কোটা আন্দোলন যারা, এরা নিরীহ, এরা হচ্ছে গিয়ে আমাদেরই সন্তান? তারার তো সংস্কারের কথাই চাচ্ছিল, সরকারও সংস্কার চাচ্ছিল, মধ্যখানে এই ঝামেলাটা হয়ে গেল, মিসআন্ডারস্ট্যান্ডিং, সুযোগটা নিয়ে নিল হচ্ছে জঙ্গিরা। এখন আমি মনে করি এই সরকারের প্রশাসনও, যারা বয়স্ক যারা আছেন, তারাই এই তরুণদের যে সেন্টিমেন্ট, এইটা বুঝতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তারা তাদেরকে একদম লাইটলি নিছেন, তারা ভাবছেন যে এরা একটা লাইটলি একটা বিষয়, এবং এইটার ব্যর্থতা আমি মনে করি এই প্রশাসনের আছে। কারণ এখানে হাজার হাজার মানুষ এখন নতুন চিন্তার মালিক, এরা নতুন নতুন চিন্তা করে, এরা সারা পৃথিবী দেখে অভ্যাস। আপনি জানেন যেখানে 18 সালে এরা পথে নামে আসছিল, এখন আবার যে ঘটনাটা ঘটলো, এইটা প্রশাসনও চাইলে আরো কন্ট্রোল করতে পারতেন। সরকারেরও বোঝা উচিত ছিল যে কোনো একটা আন্দোলন হোক না কেন, আজকে ছাত্র কালকে অন্যদের আন্দোলন হোক, এইটার মধ্যে জঙ্গিরা এসে ঢুকবে। এইখানে প্রশাসনও ব্যর্থ হয়েছে, এটা বলতে আমি অ্যাড্রেস করতে ব্যর্থ হয়েছে। আমি সরকারকে দাবি জানাবো যত দ্রুত সম্ভব আমরা যে অর্ডার হয়েছে সুপ্রিম কোর্টের, এটা গেজেট আকারে প্রকাশ করে, কারণ সরকারের প্রতি বিশ্বস্ততা কমে গেছে ছাত্রদের। এইটারে বাড়ানোর জন্য আমাদের কোর্টের প্রতি বিশ্বস্ততা কমে গেছে, কারণ কোর্ট বলার পরও ছাত্ররা শুনে না, প্রধান বিচারপতি বলার পরও ছাত্ররা শুনে না। কারণ হচ্ছে গিয়ে আপনি যাই বলেন, বাস্তবতা হচ্ছে গিয়ে ছাত্রদের জন্য যে বিশ্বস্ততা থাকা দরকার ছিল প্রশাসন এবং বিচার বিভাগের, এই বিশ্বস্ততা নাই। আরেকটা জিনিস বলতে চাই, আকাশের যে জায়গায় মেঘ জমা হয়, আইসা বৃষ্টি পড়ে আদালতের উপর। আপনি বিভিন্ন সংসদের ঝামেলা, নীতি নির্ধারণের ঝামেলা, এগুলা সব কেন আইসা সুপ্রিম কোর্টের বৃষ্টিপাত হইতে হবে? এগুলা তো সুপ্রিম কোর্টের ঝামেলা ছিল না। সুপ্রিম কোর্টের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের মেঘগুলা যথেষ্ট। পলিসি ডিসিশন যেখানে প্রধানমন্ত্রী 18 সালে শেষ করে দিচ্ছেন, এইটারে হাইকোর্টে নিয়ে আইসা এইসব ঝামেলা, মানে মেঘ জমে অন্য জায়গায় আর বৃষ্টিপাত হয় হচ্ছে গিয়ে সব সুপ্রিম কোর্টে। আমি বিশ্বাস করি সুপ্রিম কোর্টের ইমেজ যাতে ক্ষুণ্ণ হয়, পরবর্তীতে এইসব বিষয়ে যেন আরো সচেতন থাকেন সুপ্রিম কোর্ট, এবং প্রশাসনের জন্য সতর্ক থাকে, এবং দ্রুত আমি মনে করি গেজেটটা দিয়ে আমি বাচ্চাদের যারা আছে তাদেরকে বলবো, তোমরা বাড়ি ফিরে যাও, তোমরা যা চাইছিলা তার চেয়ে বেশি তোমরা পাইছো। এবং এখন রাষ্ট্রকে ঠিকঠাক মতো, যারা আজকে এত বড় ক্ষতি করছে, বিটিভি জ্বালাই দিছে, এরা মেট্রো রেল জ্বালাই দিছে, মিরপুরবাসী এখন সারা 1 বছর কান্না করলে এই পাপ মোচন হবে না। দর্শক, ব্যারিস্টার সুমনের বক্তব্য তো শুনলেন, এবার চলুন দেখে নেই ব্যারিস্টার সুমনকে কেন বয়কট করতে চাচ্ছেন ওই প্রবাসী শিক্ষার্থী, সেটার বিস্তারিত দেখে নেই। তার আগে বলে নেই, আপনি ভিডিওটি সম্পূর্ণ না দেখলে বিষয়টি সম্পর্কে কিছু বুঝতে পারবেন না। তাহলে চলুন দর্শক, আর দেরি না করে দেখে নেই ব্যারিস্টার সুমনকে নিয়ে কি বলছেন ওই শিক্ষার্থী। আমি ব্যারিস্টার সুমনকে বয়কট করলাম। আমাদের এই আন্দোলনে বোঝা গেছে যে আমি বা আমরা যে মানুষগুলোকে আইডল ভাবি, তারা আসলে আমাদের পক্ষে আছে তো, তারা কি আমাদের ছাত্রদের পক্ষে আছে তো? যে ব্যারিস্টার সুমনের জন্য আমরা পোস্ট করতাম নির্বাচনে জয় করার জন্য, সেই তরুণ প্রজন্মের ব্যারিস্টার সুমন, যাকে আমরা আইডল ভাবতাম, সেই ব্যারিস্টার সুমন কি বলছে আজকে এটা শুনলে আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন আমরা আসলে কাদেরকে সাপোর্ট করছি। আসলে উনি কি স্বতন্ত্র, উনি কি সাধারণ মানুষের জন্য, নাকি উনি একটা বিশেষ দলের জন্য, এটা আপনাদের কাছে প্রশ্ন রইল। এই ভিডিওটা দেখার পরে আমি আসলে হতাশ হয়ে গেছি। আমি
ব্যারিস্টার সুমনকে একজন আইডল হিসেবে ভাবতাম। সে মনে হচ্ছিল যে তার বক্তৃতা শুনে মনে হচ্ছে সে দেশের জন্য কাজ করতে চায়। কিন্তু আজকে যখন আমরা তরুণ প্রজন্ম যাদেরকে আইডল ভাবতেছি, সেই মানুষটা তরুণ প্রজন্মের জন্য আছে তো? যে মানুষটাকে মৃত্যুর হুমকির জন্য আমরা লাখো লাখো প্রবাসী বাংলাদেশি স্টুডেন্টরা যার জন্য পোস্ট করতেছি, প্রতিবাদ করতেছি, সেই মানুষটা আমাদের তরুণ প্রজন্মের ছাত্ররার মৃত্যুতে সে পাশে আছে তো? আপনারা কাকে সাপোর্ট করছেন এটা হচ্ছে আপনাদের বিষয়। আপনারা কি ওদেরকে সাপোর্ট করছেন? তরুণ প্রজন্মের যারা আইডল আমরা ভাবি তাদেরকে সাপোর্ট করছেন, নাকি সাইদকে সাপোর্ট করছেন? এটা আপনাদের বিষয়। এখন আসি প্রথম থেকে। ব্যারিস্টার সুমনের তো চেতনা আমরা বুঝলাম, যাকে আমরা আইডল ভাবি, যার মতো আমরা হইতে চাই, সে আসলে কি আমাদেরকে নিয়ে ভাবছে? সে কি আসলে আমাদের পক্ষে আছে? নাই। যেখানে আমার ভাইদেরকে এইভাবে হত্যা করা হচ্ছে, মরতেছে, এইগুলো দেখার পরে আসলে ঠিক থাকে না। আমার এই নিজের ফ্রেন্ড যখন মারা গেছে তখন সেই জায়গা থেকে আমি ঠিক থাকতে পারি না। দেখুন, পরবর্তীতে আসি আমাদের আরেকজন আইডল, যাকে আমরা ক্যাপ্টেন হিসেবে জানি, যাকে আমরা ভাবছি যে তরুণ প্রজন্মের ক্যাপ্টেন। সেই ক্যাপ্টেন কি তরুণ প্রজন্মের জন্য ভাবছে? সে কি কথা বলছে? আর কিছুই বলার নাই। আরেকজনরে আসি, ওনার কথা আর কি বলবো। যার প্রতিবাদ আমরা ক্রিকেট খেলাতেও দেখতে পারি, যার প্রতিবাদ বিভিন্ন দেশের খেলাতেও আমরা দেখতে পারি, সেই প্রতিবাদী ব্যক্তিটাকে আমরা শেষ পর্যন্ত সংসদ সদস্য বানিয়েছি। সেই প্রতিবাদী ব্যক্তি কি আমাদের জন্য প্রতিবাদ করছে, নিজের দেশের জন্য প্রতিবাদ করছে? এটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন রইল বন্ধুরা, আপনারা কাকে সাপোর্ট করবেন? আপনারা কি আমার ভাই সাইদকে সাপোর্ট করবেন, নাকি আপনারা যাদেরকে আমরা আইডল ভেবে এসেছি তাদেরকে সাপোর্ট করবেন? তো প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন এবং ওই প্রবাসী শিক্ষার্থী দুজনের বক্তব্যই তো শুনলেন। এবার বিষয়টি সম্পর্কে আপনি বিবেচনা করে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।